Hello, dear learners. Welcome to MD's English Empire, an institute for learning English. Students, আমরা ইতিমধ্যেই এবিটিএ মাধ্যমিক সিরিজে অনেকগুলো ক্লাস আলোচনা করেছি, যেটা আমাদের মোস্ট অ্যাওয়েটেড টপিক থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনের ওপর। এছাড়াও টেক্সট এবং টেক্সটের যে সিন এবং আনসিন যে পেপারগুলো থাকে সেগুলো সলভ করা হয়েছে। তো এগুলো আমাদের অনলাইন অফলাইন বোথ ক্লাসই প্রোভাইড করা হয়, এবং যারা তোমরা ক্যামেরার ওপার থেকে দেখছো তাদের জন্য রেকর্ডেড ক্লাস অনলি আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারির ওপর করে থাকি। যদি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে সেই অনুসারে, সেই পরিপ্রেক্ষিতে আমি সিন আনসিন অথবা যে গ্রামার রিলেটেড আরও ডেপথে গিয়ে আমি ভিডিওগুলো তোমাদের প্রোভাইড করব। তোমাদের রিকোয়ারমেন্ট এবং তোমাদের কোয়ারিজ মাস্ট কমেন্ট করো ইন দ্য বিলো কমেন্ট সেকশন। তো স্টুডেন্টস, আমরা ইতিমধ্যে ফাদার সেল, পাসিং আপ, বাপু এগুলো সব সম্পর্কে আমরা আলোচনা করেছি ডিটেলে, যে এক্সপেক্টেড লাস্ট মিনিট যাই বলো না কেন লাস্ট টাইম, তো সেই যে প্রশ্নগুলো আশানুরূপ বা আসা উচিত সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছি ইতিমধ্যেই। এরপর যেগুলো আমরা আলোচনা করব, আজকে আমাদের যেটা আলোচনার মেন টপিক, সেই টপিকটা তোমরা মাস্ট নোট ডাউন করো। আজকে একটা ভালো পোয়েম, ক্লাস 10-এর মাধ্যমিক সিরিজ কন্টিনিউ করছি। উচ্চ মাধ্যমিক সিরিজের জন্য ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে, এবিটিএ ভিডিও বলো অথবা লেকচার ভিডিও বলো, লাস্ট মিনিট সাজেশন। তো সেই ভিডিওগুলো আসতে চলেছে খুব শীঘ্রই, রেকর্ডেড হয়ে আছে অলরেডি, তো সেগুলো আপলোডেড হবে খুব শীঘ্রই। তো সেই জন্য তোমরা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমার যেই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা হেল্পফুল হবে, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে যাবে। ওকে, তো লেটস বিগিন। আজকে ক্লাস 10-এর একটা খুব ভালো কবিতা বলতে পারো। ফার্স্ট কবিতাটাই মাই ওন ট্রু ফ্যামিলি বাই টেড হিউজেস। এনার এই বিখ্যাত কবিতা সম্পর্কে যে কয়েকটা কথা এবং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স যেগুলো আছে সেইগুলো সম্পর্কে আমরা একটু ধারণা করে নেব। তো ফার্স্ট কোয়েশ্চেন আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি, তো তোমরা অবভিয়াসলি দেখতে পাবে না, তোমরা শুনে এটা লিখে নেওয়ার চেষ্টা করো, এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে আমি তোমাদেরকে এটা সিউরিটি দিতে পারি, যদি ভালো করে প্র্যাকটিস করে থাকো, গ্রামাটিক্যাল এরর যদি না করো, তাহলে তোমরা একটা ভালো রকম নাম্বারই হোল্ড করতে পারবে, স্কোর ভালো করতে পারবে। ঠিক আছে, তো ফার্স্ট কোয়েশ্চেন মাস্ট নোট ডাউন করো। আমি ফার্স্ট কোয়েশ্চেন যেটা দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে, লিখে নাও। হোয়ার ডিড দ্য চাইল্ড ক্রিপ ইনটু? হোয়ার ডিড দ্য চাইল্ড ক্রিপ ইনটু? ওকে, তো শিশুটি কোথায় নিঃশব্দে প্রবেশ করেছিল? ওকে, কোথায় প্রবেশ করেছিল শিশুটি? তোমাদের মনে আছে কি? মনে যদি নাও থাকে উত্তরটা লিখে নাও, যে জঙ্গলে প্রবেশ করেছিল, তাই তো? তাহলে উত্তরটা কি হবে স্যার? লিখো, বলে দিচ্ছি তোমাদেরকে, লিখো দ্য চাইল্ড ক্রেপ্ট। ক্রেপ্ট হয়ে যাবে, হ্যাঁ, CREPT। দ্য চাইল্ড ক্রেপ্ট ইনটু অ্যান ওকুড। দ্য চাইল্ড ক্রেপ্ট ইনটু অ্যান ওকুড। তাহলে শিশুটি নিঃশব্দে কি করেছিল? একটি জঙ্গলে প্রবেশ করেছিল বা ঢুকেছিল। তো নেক্সট কোয়েশ্চেন লিখো। এগুলো লং আনসার টাইপ যে কোয়েশ্চেনগুলো তোমাদের আসে, যেখানে WH ফরমেশন মেনটেন করে লিখতে হয়, গ্রামাটিক্যাল এরর না করে, সেইখানকার কোয়েশ্চেনগুলো আমি বলছি। এছাড়াও তোমাদের যে MCQ সিরিজগুলো আছে সেই সিরিজগুলো নিয়েও পরবর্তী এই যে 1 মাস যে স্প্যান অফ টাইম যেটা আছে মাধ্যমিক এক্সাম সামনেই, যে টাইমটুকু পড়ে আছে সেই টাইমটুকু ভালোভাবে আমাদের চ্যানেলে রিভিশন করিয়ে দেওয়া হবে। তো দেখি, এরকম প্রশ্ন এক্সপেক্টেড, হ্যাঁ এগুলো এক্সপেক্টেড কোয়েশ্চেন্স বলছি, তার মানে আসতে পারে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড কোয়েশ্চেন লিখো যে হোয়ার ডিড দ্য পোয়েট ক্রেপ্ট ইন। সেই একই ব্যাপার, যে এখানে প্রশ্নটা দেখো দুরকম ভাবে এসেছে। একটা প্রশ্ন প্রথমে বললাম, দুটো প্রশ্নের মানে, ঠিক আছে, দুটো প্রশ্নই এক, ক্লিয়ার? তাহলে উত্তরটাও স্যার এক হবে। তাহলে উত্তরটা হবে দ্য পোয়েট ক্রেপ্ট ইন অ্যান ওকুড। দুটো প্রশ্নর ধরন আলাদা কিন্তু উত্তরটা সেম। দেখো, ধরন আলাদা, এরকম প্রশ্ন করলে আমরা কখনোই ঘাবড়ে যাব না, আমরা চেষ্টা করব সেটাকে ভালোভাবে উত্তর দিয়ে আসার। ঠিক আছে,
এরকম প্রশ্ন করতে পারে যে হু ইজ আই হিয়ার, এখানে যে আই করে কবি বারবার বলেছেন, এখানে যে আইটি বলতে কাকে বোঝানো হয়েছে বা কবি কাকে বুঝিয়েছেন, এরকম কোশ্চেন পড়তেও পারে, তাই না? তখন উত্তরটা তাহলে কি লিখবো, যেখানে আই বলতে অর্থাৎ আমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? তো উত্তরটা লিখে নাও তোমরা যে হিয়ার দ্য ওয়ার্ড, হিয়ার দ্য ওয়ার্ড আইটা ডাবল ইনভার্টেড কমা, ওকে, কোটেশনের মধ্যে ভরবে, তাহলে লিখো হিয়ার দ্য ওয়ার্ড আই রেফার্স টু দ্য পোয়েট, তাহলে এখানে আই বলতে কবি নিজেকেই বুঝিয়েছেন, কমা দেবে, তারপর লিখবে হুটা তাহলে কি স্যার, এখানে রিলেটিভ যে একটা প্রোনাউন, তাহলে রিলেটিভ চলে এলো, রিলেটিভ প্রোনাউনের অন্তর্গত হয়ে গেল, তাই না? তাহলে হু যে ছিল হু হ্যাজ টেকেন দ্য ফর্ম অফ আ ইয়ং বয় ইন দ্য পোয়েম, তাহলে কবি নিজেকে একটা বালক শিশুর সঙ্গে তুলনা করেছেন এই কবিতাটিতে, এবং কবি নিজেকে দেখিয়েছেন একটি শিশুর কি বলবো, শিশুর মধ্য দিয়ে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখো, ক্রিপিং ইন অ্যান ওকুড, হোয়াট ওয়াজ দ্য পোয়েট লুকিং ফর, তাহলে ক্রিপিং ইন অ্যান ওকুড, যে ওকুডে কি হবে, উত্তরটা লিখে নাও যে ওক গাছের জঙ্গলে, ক্রিপিং মানে চুপটি সারে গিয়ে কবি কি করছিল, কবি তাহলে ঢুকে কি করছিল না, লুকিং ফর আ স্ট্যাগ, তাহলে একটা মেল ডিয়ার, স্ট্যাগ বলতে আমি এর আগু ক্লাসে বুঝিয়েছি যে ডিয়ার মিনস হচ্ছে হরিণ, তাহলে হরিণ তো বলবো না, অ্যাকচুয়ালি বলবো আমরা কি, এটা ফিমেল হরিণকে বোঝাই, ডিয়ার মিনস হচ্ছে যে হরিণী, ওকে। তো এবার মেল ডিয়ার যে থাকে, মেল ডিয়ারটা তাহলে কি বলা হয় স্যার, মেল ডিয়ার বলবো অথবা বলবো স্ট্যাগ। ক্লিয়ার? তো তারপর দেখি হুম ডিড দ্য পোয়েট মিট, কবির সঙ্গে কার দেখা হয়েছিল, আমরা জানি যে কবির সঙ্গে একটা ওল্ড ওম্যানের সঙ্গে দেখা হয়েছে, তাহলে লিখো উত্তরটা, দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ওম্যান। নেক্সট কোয়েশ্চেনে মুভ করি, হু ওয়াজ দ্য ওল্ড ওম্যান, তাহলে ওই যে বৃদ্ধাটির সঙ্গে কবির দেখা হয়েছিল, ওই বৃদ্ধাটি কে ছিলেন, হু ওয়াজ দ্য ওল্ড ম্যান, তাই না? তাহলে ওল্ড ম্যানটি কে ছিলেন, তাহলে লিখে নাও যে ইট ইজ গেস্ট, GUESSED, ইট ইজ গেস্ট, এটা গেস্ট করা হয় যে, দ্যাট যোগ করবো একটা, তাহলে এটি গেস্ট করা হয় যে দ্য ওল্ড ওম্যান ওয়াজ মাদার নেচার, তাহলে ওই যে ওল্ড ওম্যানটাকে কবি দেখতে পেয়েছিলেন ওই যে ওক গাছের জঙ্গলে, সেই জঙ্গলে যে ওল্ড ওম্যানটা আর কেউই না, বরং যে আমাদের প্রকৃতি মা, মাদার নেচার, ওকে। হু ওয়াজ যে ডিসরিগার্ডেড অ্যান্ড সো সি অ্যাপিয়ার টু বি স্যাবি, ঠিক আছে, এবং যিনি কি ছিলেন না, উপেক্ষিত ছিলেন, এবং তাই তাকে ওয়েট করেছিলেন আর কি, তাই তাকে দেখে মনে হচ্ছিল জরাজীর্ণ। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে মুভ করি, প্রশ্ন হতে পারে এরকম ভাবে যে ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স, যে বর্ণনা দাও অফ দ্য ওল্ড লেডি ইন দ্য ওকুড, তাহলে ওই যে কবিতায় বর্ণিত ওল্ড যে ওম্যানের কথা বলা হয়েছে তার অ্যাপিয়ারেন্স সম্পর্কে কিছু বক্তব্য দাও, প্রশ্ন পড়তেই পারে এরকম। তো অ্যাপিয়ারেন্স সম্পর্কে বক্তব্য দিয়ে কি লিখবো স্যার, এভাবে লিখবে যে দ্য লেডি ওয়াজ ওল্ড, দ্য লেডি ওয়াজ, খুব সিম্পল সেন্টেন্স লিখবে। সিম্পল সেন্টেন্স কিভাবে লিখবে, এই জন্য আমি একটা তোমাদের ভিডিও করে রেখে দিয়েছি অলরেডি, আমার চ্যানেলটা ভিজিট করে একটু ঘুরে দেখবে, তো দেখবে হাউ টু রাইট রাইটিং ইংলিশ, তো রাইটিং ইংলিশ গিয়ে ভিডিওটা চেক করে নেবে, দেখবে ইউজফুল হবে। হ্যাঁ, সিম্পল কিছু স্ট্রাকচার আমি দেখিয়ে রেখেছি, এরপর যদি বলো যে স্যার এর ওপর আরো ক্লাস দেন, অবশ্যই ক্লাস দেবো, এবং বোর্ড আপ করে আমি আমার রেকর্ড করে তোমাদেরকে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। তো চলো এর উত্তরটা লিখিনি তাহলে, দ্য লেডি ওয়াজ ওল্ড, যে লেডিটি অর্থাৎ মহিলাটি ছিলেন বৃদ্ধা, ঠিক আছে, আর কি ছিলেন না, মহিলাটি আনস্টিডি ছিলেন, অর্থাৎ কি বলতো, যে একদম থুরথুরে বুড়ি, যে সোজা হয়ে দাঁড়াতেও পারে না ঠিক মতো, সেই জন্যই তো লাঠি ধরে একটা দাঁড়িয়ে ছিলেন, তাই না?
তারপর লিখবে যে সি হেল্ড আ স্টিক, এই দেখো সি হেল্ড আ স্টিক ইন হার হ্যান্ড অ্যান্ড হার ড্রেস ওয়াজ ওন আউট লাইক র্যাগস। তার হাতে ছিল একটি লাঠি এবং আহ, তার পোশাক আশাক ছিল খুবই ছেঁড়া ফোড়া, মলিন টাইপ, তাই না? তারপর প্রশ্ন করতে পারে যে এরকম যে হাউ ডিড দ্য পোয়েট ফাইন্ড হিমসেলফ আফটার গেটিং টুয়াইস অ্যাওয়েক। তো এই যে টুয়াইস অ্যাওয়েক একটা দেখবে ওয়ার্ড আছে, টুয়াইস অ্যাওয়েক। এইখানে এই যে টুয়াইস অ্যাওয়েকটা খুব ইন্টারেস্টিং একটা ওয়ার্ড কবি ব্যবহার করেছেন। তো সেটার মানেটা জানা আমাদের অবশ্যই প্রয়োজন, যে কবি যে দ্বিগুণ অর্থাৎ দ্বিগুণ জেগে ওঠার, দ্যাট মিনস দুবার জেগে ওঠার প্রসঙ্গ কবি কেন নিয়ে এসছেন, এবং দ্বিগুণ অর্থাৎ দ্বিতীয়বারে জেগে উঠে যদি প্রশ্ন এরকম পড়ে যে হাউ ডিড দ্য পোয়েট ফাইন্ড হিমসেলফ আফটার গেটিং টুয়াইস অ্যাওয়েক, তাহলে দ্বিতীয়বার জেগে ওঠার পর কবি নিজেকে কেমন অবস্থায় দেখতে পেলেন, তাই না? তাহলে কবি কেমন অবস্থায় দেখতে পেলেন, দেখলেন যে সেই সারাউন্ডেড হয়ে দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ, তাই না? তাহলে উত্তরটা হবে যে দ্য পোয়েট, ওখানে ছিল ফাইন্ড, যেহেতু ডিডটা আগে চলে এসেছিল পাস্ট টেন্সে, ওখানে ভাবটা মাইনাস হয়েছিল এবং ভাবটা এখানে প্লাস করে দিতে হবে, তাই না? তাহলে কি হবে স্যার উত্তরটা? উত্তর লিখো দ্য পোয়েট ফাউন্ড দ্যাট, কবি খুঁজে পেয়েছিল যে হি হ্যাড বিন টাইড, তাকে বাঁধা হয়েছে, টু আ স্টেক অ্যান্ড আ ট্রাইব অফ পিপল স্টুড, যে স্টিয়ারিং অ্যারাউন্ড হিম। তাহলে কবি দেখতে পেলেন তিনাকে একটি খুঁটিতে বাঁধা হয়েছে, টাইট করা হয়েছে বললো না। তারপর কি বলতো যে চারপাশে একদল উপজাতি তার দিকে তাকিয়ে রয়েছে, এরকম, বুঝতে পারলে? তারপর প্রশ্ন এরকম হতে পারে যে দ্য পোয়েট যে হোয়ার উইল দ্য পোয়েট বি রুটেড, তাহলে কবিকে কোথায় রুটেড অর্থাৎ প্রথিত করা হবে, তাই না? কবিকে কোথায় রুটেড বা প্রথিত করা হবে, তাহলে উত্তরটি কি হবে স্যার? উত্তরটা লিখে নাও যে দ্য পোয়েট উইল বি রুটেড এন্ড দ্য ওক ট্রিজ, কবিকে ওকের যে শিকড়ে প্রথিত করা হবে। প্রশ্ন এরকম দিতে পারে যে হোয়ার ডিড দ্য পোয়েট ড্রিম, কোথায় কবি স্বপ্ন দেখছিলেন? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কোথায় কবি স্বপ্ন দেখছিলেন? তো উত্তরটা হবে আমরা জানি যে দ্য পোয়েট ড্রিমড, ভার্বের থার্ড ফর্ম চলে এলো, দ্য পোয়েট ড্রিমড আন্ডার আ বাউক, ওকে। তাহলে পল্লব, বাউক মানে কি গাছের যে পল্লব হয় না, সেই পল্লবের নিচেতে অর্থাৎ তলাতে কবি স্বপ্ন দেখছিলেন। প্রশ্ন হতে পারে হোয়ার অ্যাকর্ডিং টু দ্য ওক ট্রি ওয়াজ দ্য পোয়েট বর্ন, ওক গাছের মতে কবি যে কোথায় জন্মেছিলেন, ওক গাছের মতে কবি কোথায় জন্মেছিলেন, প্রশ্ন এরকম দিতে পারে। উত্তর কি হবে স্যার? লিখো উত্তরটা। অ্যাকর্ডিং টু দা মানে প্রশ্নতেই উত্তর কেন বলি আমি, যে প্রশ্নতেই গ্রামার স্ট্রাকচার থাকে, সেই গ্রামার স্ট্রাকচার ফলো করি আমরা উত্তর লিখব একটু চেঞ্জেস করে। তো অ্যাকর্ডিং টু দ্য ওক ট্রিজ এরকম ভাবে প্রথমটা লিখবো, দ্য পোয়েট ওয়াজ বর্ন, দেখো ওয়াজ ছিল ওখানে, এখানে ওয়াজ এলো, তাহলে প্রশ্নতেই গ্রামারটা লুকিয়ে আছে, সেই গ্রামারটা ইউজ করবো আমরা উত্তর লেখার সময়। আমি এটা বারবার বলে আসি আমার প্রত্যেকটা ক্লাসে, ওয়াজ বর্ন অ্যামং দ্য ওকস, তাহলে কবি জন্মেছিলেন এই ওক গাছের জঙ্গলের মধ্যেই, এটা ওক গাছগুলি বলে। তাহলে প্রশ্ন পড়তে পারে যে হোয়াট উড হ্যাপেন ইফ দ্য পোয়েট ফেলস টু মেক আ প্রমিস, এটা একটা খুব ভালো প্রশ্ন, খুব এক্সপেক্টেড কোয়েশ্চেন এটা আসতে পারে, যে প্রতিজ্ঞা না করলে কবির সাথে কি ঘটবে? না, উত্তরটা লিখো যে দ্য পোয়েট উইল হ্যাভ ডাই, কবি হয়তো মারা যেতে পারে, ইফ যদি সে, তাহলে ইফ হি ফেলস টু মেক আ প্রমিস, যদি সে প্রমিস রাখতে ব্যর্থ হয়, তাহলে কবি হয়তো মারাও যেতে পারে, ডেড হয়ে যেতে পারে আর কি, হি উড ডাই। তার প্রশ্ন করতে পারে যে হোয়াট অল্টার্ড দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস
ট্রিজ কি গাছের প্রতি কবির দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল? কি গাছের প্রতি কবি দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল? কি গাছ বলতো? না, দ্য ড্রিম অ্যাবাউট দ্য ওক ট্রিজ অল্টার্ড, দ্য ড্রিম অ্যাবাউট দ্য ওক ট্রিজ altered the poet's attitude towards trees. দেখো, এই সিরিজের যে লাস্ট দুটি কোশ্চেন আমি বলবো, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যে হু আর মেনশনড অ্যাজ দ্য স্ট্রেঞ্জ ট্রাইব, এখানে যে অদ্ভুত উপজাতি বলতে কাদেরকে বোঝানো হয়েছে? অদ্ভুত উপজাতিগুলো কারা ছিল? এখানে এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। যে ওক গাছগুলো কবিকে ঘিরেছিল না, ওইগুলি হচ্ছে অদ্ভুত প্রজাতি। তাহলে কি হবে? দ্য ওক ট্রিজ আর মেনশনড অ্যাজ স্ট্রেঞ্জ ট্রাইব। তাহলে ওক গাছগুলো কি বলা হয়েছে? কি অদ্ভুত যে উপজাতি, স্ট্রেঞ্জ ট্রাইব। এবং এই সিরিজের দ্য লাস্ট কোয়েশ্চেন আমি বলছি, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাস্ট নোট ডাউন করবে। হোয়াট চেঞ্জ ডিড দ্য পোয়েট অবজার্ভ আফটার কামিং ব্যাক ফ্রম ওকউড? যে শেষ স্ট্যান্ডাতে যে কবি জঙ্গল থেকে ফিরে নিজের মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করেছিলেন? উত্তরটা লিখো যে দ্য পোয়েট অবজার্ভড দ্যাট, যে তাহলে কবি অবজার্ভ করেছিলেন যে হিজ হার্ট, তার হৃদয়, তাহলে হিজ হার্ট হ্যাড চেঞ্জ ইনটু দ্যাট অফ আ ট্রি। তাহলে কবি এটি লক্ষ্য করেছিলেন যে তার যে হৃদয় গাছের হৃদয়ে রূপান্তরিত হয়ে গেছে। বললেন না উত্তরটা? দ্য পোয়েট অবজার্ভ দ্যাট হিজ হার্ট হ্যাড চেঞ্জড, ওকে, ইনটু দ্য হার্ট অফ আ ট্রি। তাহলে একটি গাছের হৃদয়ের মতো তার হৃদয় হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ সাপোর্ট দিস চ্যানেল। আর এভিটি রিলেটেড আমাদের ভিডিও এভরিডে দুটো করে আসছে। মাধ্যমিক সিরিজের জন্য এখন আপাতত কন্টিনিউ রাখছি, উচ্চ মাধ্যমিক সিরিজের জন্য ভিডিওগুলি আলাদা হবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট বিশেষ করে আপলোড হতে থাকবে ডেইলি। তো এখন মাধ্যমিক সিরিজটা কন্টিনিউ হচ্ছে। Please subscribe and like and also comments. Thank you. Thank you for watching.